প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 16 এ এবং আমাদের আজকের অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসি। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো স্পেসিফিক আমাদের এই অনুষ্ঠানে আসেন অনেক অনুষ্ঠানেই তিনি যান। প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ বিএনসিসিউ আমরা তাকে শুরুতে যুক্ত করে নিতে চাই এবং সে বিষয়ে আমরা কিছু কথা বলবো। স্যারের কিছু প্রসঙ্গ এনামুল কবির অফিসিয়াল নামে একটি ফেসবুক পেজ থেকে কিছু বা ইউটিউব চ্যানেল থেকে কিছু বক্তব্য দেয়া হয়েছে প্রফেসর ডক্টর কলিমুল্লাহ স্যারকে নিয়ে এবং সেখানে কিছু কথা উল্লেখ করা হয়েছে। বক্তব্য পাল্টা বক্তব্য এই ধরনের একটা ব্যাপার চলছে এখন। অর্থাৎ আমরা আ ভিডিও যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি বা এই ধরনের কিছু যদি বলে থাকি, আমি এনামুল কবির সাহেব যে কথাগুলো বলেছেন আ তার ভিডিওতে তিনি বলছেন যে বেশ কিছু কথা বলেছেন। ডক্টর কলিমুল্লাহ স্যার সেখানে প্রধান ব্যক্তিত্ব এবং তাকে কেন্দ্র করে যারা রয়েছে যেমন আমিও আছি, আ ও তথাকথিত সাংঘাতিক মাসুদ কামাল রয়েছেন, মঞ্জুরুল আলম পান্নাও রয়েছেন। ডক্টর কলিমুল্লাহ স্যারকে কেন্দ্র করেই আমরা আছি। ফার্মার্স ব্যাংকের মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও আছেন। এই কথাগুলো নিয়ে তিনি অনেক কথা বলেছেন। দীর্ঘ একটা ভিডিও পুরোটাই শুনেছি। স্যারও আপনিও নিশ্চয়ই শুনেছেন স্যার? জি। আপনাকে নিয়ে বেশ কথা আপনাকে কেন্দ্র করে আমরাও আছি। পার্শ্ব চরিত্রে হু, হু। আমরা আছি। সেই ক্ষেত্রে আপনাকে মূল চরিত্র দেয়া হয়েছে। আপনি হিরো এটার বেশ কিছু কথা আছে। ১ম এ যদি আমি কিছু কথা বলি, আপনার যে নামে মামলা হওয়ার এক ধরনের আপনি আশঙ্কা করছেন এবং সেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বেশ কিছু অনিয়ম আপনাদের বিরুদ্ধে উপস্থাপন করা হয়েছে ৫ জন বিশেষ করে এবং একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। আমি ১ম এ ধারাবাহিকভাবে যদি এভাবে যাই যে আপনি আম এনামুল কবির অফিসিয়াল যে ফেসবুক পেজ তিনি যে বক্তব্য দিয়েছেন, তাকে আপনার বক্তব্যে আপনি বলেছেন যে ডক্টর ইউনূসের লেসপেন্সার এবং ডক্টর দীপু মনির লেসপেন্সার। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে আপনি একটু বলতে পারেন। আমি ধারাবাহিকভাবে যাব। ধন্যবাদ। এই ভদ্রলোক আপনার যে মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল জি, লর্ড প্রফেসর মোহাম্মদ ইউনূসের খয়ের খা, এটা নিশ্চয়ই। তিনি তার বয়ানেই সপ্রমাণ করেছেন। সুতরাং এটা ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আর ডক্টর দীপুমনির যে চাঁদপুর সেই একই জেলার তিনি বাসিন্দা এবং যেই বয়ানটা এখন হাজির করা হচ্ছে এই আপনার উন্নয়ন প্রকল্প নিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করি। সবই কিন্তু এগুলো দীপুমনির আ সৃষ্ট বয়ান। তার দ্বারা যারা উপকৃত হয়েছেন তাদের তিনি নিয়োজিত করেছিলেন আমাকে মেলাইন করবার জন্যে। যেহেতু তার জি, ইন্টিগ্রিটি আমি চ্যালেঞ্জ করেছিলাম একজন সিটিং ভাইস চ্যান্সেলর হিসেবে হুম, তৎকালীন দায়িত্বে যিনি আছেন এরকম শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে পাবলিক আপনার প্রেস কনফারেন্সটা করেছিলাম আমার সময় নিয়োজিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মোস্তফা কামাল অবসরপ্রাপ্ত তাকে নিয়ে এইটি আনপ্রেসিডেন্টেড। আমার আগেও কারো মেরুদণ্ড এতটা সোজা ছিল না। আমার পরেও কেউ তার সপ্রমাণ করতে পারেননি। যেটি আমি করেছিলাম আমার কাছে মনে হয়েছে ম্যাটার অফ ইন্টিগ্রিটি, ম্যাটার অফ অনেস্টি এবং পাবলিক হ্যাজ দ্য রাইট টু নো অ্যাবাউট জি, হোয়াট ইজ গোয়িং অন। এবং জি, আমি বলেছিলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী তৎকালীন ডক্টর ডাক্তার দীপু মনির আশ্রয় প্রশ্রয় এবং আশকারা এই ঘটনাগুলো ঘটছে। এই যে তথাকথিত শ্বেতপত্র, শ্বেতপত্র সরকার ছাড়া কেউ প্রকাশ করার অধিকার রাখে না। একজন ব্যক্তি বা কতিপয় ব্যক্তি যারা তিনি তিনি বলেছেন যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। শ্বেতপত্র আপনাদের বিরুদ্ধে শ্বেতপত্র ছিল। নিয়ে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল শ্বেতপত্র নাম দিয়ে, যার কোনো ভিত্তি নেই। এই জন্যে যে আপনি জানেন যে প্রেস নোট, তারপরে শ্বেতপত্র বা হোয়াইট পেপার এগুলো শুধুমাত্র সরকারি উদ্যোগেই আপনার করা যেতে পারে আইনত। ব্যক্তি উদ্যোগে এটা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কখনো কোনো দৃষ্টান্তও নেই আগে। এটা একটা আচ্ছা, মুখরোচক টার্ম যেটি ব্যবহার করা হয়েছে এবং যেই ব্যক্তিবর্গ এই কাজটি করেছিলেন তাদের কম বেশি সবাই এখন আমাদের এই সরকারের যে আইকন, যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই ৫ অগাস্ট পরবর্তী সরকার পেয়েছি। জি, জি, আবু সাইদ আমার প্রিয় ছাত্র জি, যাকে আমরা ভর্তি করেছিলাম আমাদের সময়। জি।
তার হত্যাকাণ্ডের অভিযোগে সবাই এখন মামলার এ আসামি, এ কেউ কেউ আটকও এখানে আছেন। তাদের আটক আছে। আচ্ছা। মহিমান্বিত হুম, করার যে চেষ্টাটা তিনি করেছেন, জি। এটা সেই কারণেই আমি কিন্তু তাকে দীপমণি লেসপেন্সার হিসেবে স্পেন্সার। অভিহিত করছি। জি, ডক্টর ইউনূসেরও স্পেন্সার বলেছেন আপনি। আর আরেকটা হচ্ছে জি। দীপু মনির আবার সমালোচনা তিনি করেছেন। এনামুল কবির তিনি বলছেন যে দীপু মনি একজন ক্রিমিনাল, পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যত যে দেশ গেছে সেটি কিন্তু বাংলাদেশের অর্থ অপচয় এই ধরনের কিছু। মানে দীপু মনিকে তিনি পছন্দ করেন না পুরো। তিনি দীপু মনির এটা বিপক্ষে। জানান দেওয়ার চেষ্টা করেছেন, যেহেতু আমি তাকে বলেছি যে তারা একই জেলার লোক এবং জি, আপনার আহ, এক ধরনের প্রক্সিমিটি থেকে এই কাজগুলো বা এই করেছেন। বিষয়গুলো উত্থাপন করেছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, অনেক কথাই ছিল। আমি যদি কিছু আপনার সাথে শেয়ার করি, সেটি হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের জন্য বিশ্ব কাজ করে। ডক্টর ইউনূস সাহেবের জন্য তার বিরুদ্ধে আপনি সমালোচনা করা বা উম এই ধরনের এটা ঠিক শোভা পায় না, এই ধরনের বক্তব্য উনি উপস্থাপন করতে চেয়েছেন। যে পুরো এটি বিশ্ব একেবারেই ডক্টর ইউনূস আমি সাহেবের জন্য মনে কাজ করি করে। যে আপনি আইয়ুব ইউনূস শাহী সাহেবকে মোনায়েম এখন শাহী আপ মার্কা অ্যাটিচিউড। আপনি এখনো ইউনূস সাহেবকে জানতে পারেননি। এই বক্তব্য তিনি দিয়েছেন। দেখুন, একজন ব্যক্তি নিজেকেই পরিপূর্ণভাবে জানে না, সারা জীবন সাধনা করে এটা শিখতে হয়, জানতে হয়। সেজন্যই নো দাই সেলফ এই কথাটি বলা হয়, সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা বলা হয়। জি, নাথিং জি। রং ইন দ্যাট। আচ্ছা। আপনার পান্ডিত্য নিয়ে কিন্তু ভালো কথাও বলেছেন। আপনার পান্ডিত্য নিয়ে তার কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনার সততা এবং সাধুতা নিয়ে তাঁর প্রশ্ন আছে। এনামুল কবির অফিসিয়াল থেকে যে বক্তব্য এসছে, আমি যতটুকু শুনেছি, যদি ভুল না করে থাকি, আপনার পান্ডিত্য নিয়ে তার কোনো প্রশ্ন নেই, কিন্তু সাধুতা নিয়ে প্রশ্ন আছে। এ বিষয়ে আপনার কিছু বলবার আছে কিনা? আমি যেটি বলবো, তিনি যে রেফারেন্স গুলো দিচ্ছেন বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্ট, এই সবগুলোই কিন্তু দীপুমনির প্ররোচনায়। জি, আপনার একদল সাংবাদিক যাদেরকে তিনি বিনোদনের জন্য, মন খুশি করার জন্য কাঠমান্ডু নিয়ে গেছিলেন প্লেন চার্টার করে, এবং পরবর্তীতে তাদের অ্যাসাইন করেছিলেন এইভাবে চরিত্র হরণের চেষ্টা করবার, মিডিয়া ট্রায়াল দেবার, সেইগুলোর রেফারেন্স দিয়ে তিনি আপনার দীপুমনির শেখানো কথা আমার ব্যাপারে স্ট্যাবলিশড করবার চেষ্টা করেছেন, অ্যাজ ইফ সীসার হরফে প্রকাশিত হলেই সেটি বাইবেল বা কোরআন এর মতো আপনার অকাট্য। অর্থাৎ আপনি জেনেই বলছেন যে ইমপ্রেশন পুরো দেওয়ার চেষ্টা বিশ্বই করেছেন। তাকে নিয়ে কথা বলছে, তাকে নিয়ে কাজ করে এবং সেখানে আপনি এখনো তাকে জানতে পারেননি। আপনি তাকে জানতে পারেননি, সেই হিসেবে কিন্তু আপনি কথা বলে যাচ্ছেন। এই কথা তিনি বলেছেন এবং আপনার পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন নেই। আরেকটি বিষয় হচ্ছে, যেমন আমিও কিছুটা আছি সেখানে। আমি যেহেতু চ্যানেল 16 থেকে কিছু কথা বলে থাকি, আমার নামও উচ্চারিত হয়েছে ভালো। আর তথাকথিত সাংঘাতিক মাসুদ কামাল এবং মঞ্জুরুল আলম পান্না, তাদের সাথে আপনি কথা বলেছেন এবং তাদের বিরুদ্ধেও কিছু বিষোদ্গার করা হয়েছে। তারা প্রশ্ন করতে পারেন না বা আমরাও প্রশ্ন করতে পারি না। ভুল প্রশ্ন, ভুল ইংরেজি, নানান বিষয়ে কথা বলা হয়েছে। আপনার সাথেও তাদের কথা হয়েছে। মনিরুল আলম পান্নার সাথেও আপনিও কথা বলেছেন। মাসুদ কামাল সাহেবের সাথেও আপনি কথা বলেছেন। তথাকথিত সাংঘাতিক মাসুদ কামাল এবং মঞ্জুরুল আলম, আমি বাদই দিলাম। আমি ওই ক্রাইটেরিয়া পড়ি না। আমি আরো নিচু স্তরের ছোট মানুষ। এদের সম্পর্কে যদি আপনার কোনো বক্তব্য থাকে, মানে এনামুল কবির সাহেব যে ধারণা পোষণ করেন মাসুদ কামাল এবং মঞ্জুরুল আলম সম্পর্কে, আপনার যদি কোনো বিশ্লেষণ থাকে, সেটি কতটুকু? দেখুন, ইউটিউবে দেশের মাটিতে বসে যারা আপনার অংশগ্রহণ করছেন অ্যাঙ্কর হিসেবে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশে এখন এই দুজন ব্যক্তি যাদের নাম তিনি উল্লেখ করেছেন, মাসুদ কামাল এবং মঞ্জুর আলম পান্না মহোদয়। এবং এটি সম্ভবত তার ঈর্ষার সঞ্চার করেছে বা তিনি ঈর্ষাকাতর হয়েছেন, কারণ তার যে ভিউয়ার এবং তাদের যে জি। সংখ্যা, তার তুলনায় এই দুজনের ভিউয়ার অনেক বেশি, এটাই অনেকে মনে করেন। তো উনি বলতে চাচ্ছেন যে চ্যানেল ব্যবসায়ী আমাদের ৩ জনেই সবাই বক্তব্যগুলো তিনি হয়তো খেয়াল করেন নাই। কি ধরনের বক্তব্য সেখানে আসে, মাসুদ কামাল কি বিষয়ে কথা বলেন, মঞ্জুরুল আলম পান্না কি বিষয়ে কথা বলেন, সেগুলো খেয়াল করলে সম্ভবত দেশের মানুষের জন্য, দেশের মানুষের কথা বলেন, বিবেকের তাড়নায় যেসব কথা বলতে ইচ্ছে করে নিশ্চয়ই সেই কথা বলেন। এখন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে সবাইকে চ্যানেল ব্যবসায়ী বলা হয় এক মাপে, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু সেইটা না মনে হয়। এই জিনিসটি ভাবা উচিত। এবং আপনি আরো কিছু প্রশ্ন করেছেন ডক্টর ইউনূস সাহেবের ধর্ম নিয়ে, আপনি প্রশ্ন করেন, বিভিন্ন সময় কথা বলেছেন। প্রশ্ন না,
আপনি উপস্থাপন করেছেন এবং সেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। আ এটা এটি নিয়ে তিনি কথা বলেছেন। আরেকটি ন্যাশনাল একটা জি, ডিসকোর্সের বিষয়ে পরিণত হয়েছে। আপনার ক্ষমতা হারানো আওয়ামী লীগ, আপনার জাতীয় পার্টি এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই বিষয়ে কথা বলেছেন। সেই সূত্র ধরেই আমি বিষয়টি সম্পর্কে জানবার চেষ্টা করেছি এবং আমাদের সিনিয়র সাংবাদিক এ কে এম পাটোয়ারি, তিনি এ বিষয়ে আপনার খোঁজ খবর রাখেন। তিনি এই বিষয়ে নানান জায়গায় টক শোতে কিংবা আমাদের সঙ্গে আলাপচারিতায় সেগুলো শেয়ার করেছেন। এক্ষেত্রে আপনাকে আমি একটা জিনিস যে আমার পক্ষ থেকে জানতে চাই আরকি। সেটি হচ্ছে যে পাবলিক ফিগার যখন মানুষ হয়, তখন কি মানুষের সবকিছু জানা বা বলার অধিকার আছে কিনা কারো সম্পর্কে? তিনি যদি পাবলিক ফিগার হন, যেমন আমাদের ডক্টর ইউনূস সাহেব এখন আমাদের দেশের প্রধান উপদেষ্টা, তার সম্পর্কে বোঝার বা কথা বলার অধিকার কি সবার আছে? দেখুন, তার বন্ধু আহ, আপনার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন, তিনি মনিকা লিনিস্কির সঙ্গে হোয়াইট হাউসের অফিস কক্ষে বসে কি করেছেন হ্যাঁ, সেইটি সর্বজন বিদিত হয়েছে। কেন? জি, তিনি চাপা যদি থাকে প্রাইভেট যায়। জি, লাইফে থাকতেন, কেউ তাকে এইসব বিষয়ে কথা বলতো না বা জিজ্ঞেস করতো না, বিষয়টা নিয়ে আলোচনায় আসতো না, যেহেতু জি, পাবলিক লাইফে এসছেন সেই জন্য। তো সুতরাং স্বয়ং মার্কিন সাবেক প্রেসিডেন্টকে নিয়ে যখন এইসব আলোচনা হয়, হতে পারে জি। একদম ইন্টিমেট প্রাইভেট বিষয়, সেখানে প্রফেসর ইউনূসের ব্যক্তিগত বিশ্বাস, আচার আচরণ সবকিছু আন্ডার স্ক্রুটিনি আসবে না কেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে এটা যৌক্তিক প্রশ্ন আসতেই পারে যখন মানুষ পাবলিক ফিগার হয়ে যায়, নারী পুরুষ প্রত্যেকেই যে নির্বাচিত হন বা অনির্বাচিত হন, যেহেতু শাসক ক্ষমতায় আছেন, তার এট ভালো-মন্দ দ্য এন্ড অফ সবাই দ্য আলোচনা করবে। মান্থ তার জি, অনারিয়াম বলেন, পেচেক বলেন, সেটা জনগণের করের টাকা, এবং যেসব ফ্যাসিলিটিস, জব পার্ক তিনি এনজয় করেন, সেগুলো ডেফিনেটলি পাবলিক আপনার মানি থেকেই আসে। সুতরাং আচ্ছা, এটা ডেফিনেটলি আন্ডার স্ক্রুটিনি আসবে, এটাই স্বাভাবিক, এটি কথা হতেই পারে। আচ্ছা। আচ্ছা এবং আপনাকে আরেকটা তার বিষয় ভাবটা জি, এরকম, তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা পছন্দ করছেন না, জি, রীতিমতো উৎসাহিত করবার চেষ্টা করছেন, যেটা আমার জি, কাছে জি। মনে হয় হয়েছে যে সঠিক নয়। তিনি বলেছেন যে বিগত সরকার প্রধান শেখ হাসিনাও এই বিষয়গুলো উপস্থাপন করেননি। শেখ হাসিনা শুধু তাকে সুদখোর বা সুদের ব্যবসা এইসব বলেছেন। আমাদের আলেম ওলামাও সেটি বলেছেন। আপনি এখন তিনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনি বা আরো কয়েকজনে মিলেই তার ধর্ম নিয়ে, তার বৈবাহিক সম্পর্ক নিয়ে কথা বলছেন, এটি শোভা পায় না। কিন্তু আবার আপনি যে এক্সাম্পলটা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিষয়ে, বিল ক্লিনটন হোয়াইট হাউসের কোনো কথা সারা পৃথিবীর মানুষ সেটি নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ তিনি যখন পাবলিক ফিগার হয়েছেন, তখন তার কথাগুলো আলাপ আলোচনা করাই যায়। আচ্ছা, আরেকটা বা বিষয় হচ্ছে পাবলিক তিনি অফিস হোল্ড করছেন, যে কেউই পাবলিক অফিস যখন হোল্ড করবেন, তাকে নিয়ে আলোচনা হতেই পারে, এটাই হতেই স্বাভাবিক, এটা পারে। গণতান্ত্রিক সমাজে সেটাই রীতি। আচ্ছা, আচ্ছা আরেকটা বিষয়ে প্রশ্ন করেছেন, তিনি একটা ভুল করেছেন সেইজন্য সরি বলেছেন। সেটা হচ্ছে যে আম আ মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আপনার চাচা হিসেবে তিনি উল্লেখ করেছেন। সেইজন্য তিনি যেটা ভুল তথ্য দিয়েছেন, তিনি ভুল করেছেন এটি স্বীকার করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে অনেক কথা বলেছেন। যে তিনি যখন ফার্মার্স ব্যাংক করতে চেয়েছেন, তখন তিনি কিন্তু চাঁদপুরের পুলিশ অফিসারদেরকে ডেকেছেন, তাদের সাথে কথা বলেছেন। ২৫ কোটির ব্যাপার ১০ কোটি বাকি ছিল। সেই ১০ কোটি কিভাবে পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে আদায় করা যায়, চিশতি সাহেবের নাম এসছে এবং ১০ কোটি টাকা সম্ভবত পুলিশ আ কর্মকর্তা যারা আছেন তাদের মাধ্যমে সংগ্রহ করতে চেয়েছিলেন এবং তার যে হোম বস মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তাই তো? হোম বস তাদেরকে নিশ্চয়ই নির্দেশ দিয়েছেন এবং পুলিশ কর্মকর্তাদের এমন আশ্বাস হয়তো দিয়েছেন যে তাদেরকে ভালো জায়গায় পোস্টিং দেয়া হবে যদি ১০ কোটি টাকা আদায় করা যায় ব্যাংকের জন্য। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমার পরিষ্কার বক্তব্য যেটি, সেটি হচ্ছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, তখন এই জি, ফার্মার্স ব্যাংক গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। এবং আচ্ছা, আব্দুল মুহিত, তিনি মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, তিনি পরিষ্কারভাবে বলেছেন, রাজনৈতিক বিবেচনায় আমাদেরকে ব্যাংকের অনুমোদন দিতে হচ্ছে, কারণ ফার্মার্স ব্যাংক তার মধ্যে একটি। এখন আপনার ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা তার আগে পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, বেসামরিক বিমান চলাচল
পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন, তিনি এই মন্ত্রিত্ব প্রতিমন্ত্রী হিসেবে কিংবা পূর্ণমন্ত্রী হিসেবে যখনই দায়িত্ব পালন করেছেন, তখন এই 2 পিরিয়ডে কখনোই তিনি সরকারি আবাসন গ্রহণ করেননি, অর্থাৎ মন্ত্রীপাড়ায় তিনি বসবাস করেননি। বরাবরই তার ব্যক্তিগত যে আহ, বাসস্থান ছিল বনানীতে, সেখানে থেকেই তিনি তার কর্মকাল অতিবাহিত করেছেন। তো এরকম একটি ডাহা মিথ্যা কথা যে সরকারি বাসভবনে বসে আহ, তার পক্ষ থেকে একজন ব্যক্তি এরকম একটি সভা করেছেন, এটা ডাহা মিথ্যা কথা, কারণ ওই বয়ানের সঙ্গে ওটি যায় না। আর তিনি জি। মন্ত্রী যখন ছিলেন তখন তার আগেই এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং মূলধন সংকট হওয়ার ব্যাপার যেটি, সেই ফেজ অনেক আগেই অতিক্রান্ত হয়েছে। আমার কথা হলো, জেনে শুনে আপনি হোমওয়ার্ক করে যে কোনো একটা তথ্য হাজির করবেন। আপনি আচ্ছা অসত্য এমনি তথ্য কি ব্যবহার করবেন কেন, এবং একেবারে ডাহা মিথ্যা কথা বলবেন কেন? আচ্ছা, এমনি কি স্যার আপনার কাছে মনে হয় যে ফার্মার্স ব্যাংকে বেশ কিছু অনিয়ম হয়েছে পরবর্তীতে এবং সেই জন্য ভাই, ব্যাংকের এই নানান এই- এই কর্মকাণ্ড বিষয়ে যেহেতু তিনি কিছু বলেননি, আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না, এবং তিনিও নিশ্চিত করেছেন যে আমার সঙ্গে কোনো সংস্রব বা সংশ্লিষ্টতা নেই ফার্মার্স ব্যাংকের। সুতরাং ফার আমি এই বিষয়ে হ্যাঁ, আচ্ছা, আর আপনি কোনো কথা ফার্মার্স ব্যাংকে এই আপনার কোনো পর্যন্ত বলবো অ্যাকাউন্টও নেই সেটি বলেছেন। জি। ফার্মার্স ব্যাংক সম্পর্কে আপনাকে মনে হয় আমি কোন ভুল প্রশ্ন করেছিলাম? আমি ফার্মার্স ব্যাংক সম্পর্কে আপনাকে আমি কি ভুল প্রশ্ন করেছিলাম? আচ্ছা ঠিক আছে। আপনার ওখানে অ্যাকাউন্ট আছে কিনা বা ওর সাথে আপনার সংশ্লিষ্টতা আছে কিনা সেই বিষয়গুলো সম্ভবত হুম, আমি এনেছিলাম। আরেকটি বিষয় তিনি উপস্থাপন করেছেন যে বায়ুপথে আ উম আ মহিউদ্দিন খান আলমগীরকে একসময় ডিম থেরাপি দেয়া হয়েছে। বলা হয়েছে মহিউদ্দিন সাহেব তাঁর একটা সাক্ষাৎকারে বলেছেন যে তখন তিনি তবে তবে আমাদের এই এনামুল কবির তিনি কিন্তু দুঃখ পেয়েছেন। এটা বলেছেন যে ডিম থেরাপি এটা ঠিক না। এটা কিন্তু পরবর্তীতে তিনি আরেকটা কথা বলেছেন যে মহিউদ্দিন খান আলমগীর সাহেব যখন আবার ক্ষমতায় আসেন তখন তিনি মানুষের ডিম থেরাপি তো দূরের কথা কাঁঠাল থেরাপি দিয়েছেন। এই কাঁঠাল থেরাপি বলতে কি বুঝাতে চেয়েছেন এইটা ব্যাপার আপনার কোনো মানে বড় কিছু করেছেন এটা এরকম কিছু? আসলে খুব শ্লীল বক্তব্য নয়, অশ্লীল স্থূল একটি উদাহরণ তিনি হাজির করেছেন, যা আসলে কোনো মনুষ্য সন্তানের পক্ষে কার্যকর করা সম্ভব নয়। আচ্ছা, আচ্ছা কাঁঠাল থেরাপি আম কাঁঠাল সম্ভব তো না। আমাদের আচ্ছা জাতীয় ফল, বিশাল জি, জি, আকারের। জি, আপনি জি। কি মনে করেন কারো পশ্চাৎ দেশ দিয়ে এটি প্রবেশ করবে? অপারেশন না। করলেও তো হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, যেহেতু তিনি ডিম থেরাপির কথা বলেছেন, কাঁঠাল থেরাপি তাহলে একটু ঝামেলার বিষয়। হয়তো তিনি বড় কিছু বোঝাতে চেয়েছেন আরকি। আচ্ছা, আরেকটা বিষয় সর্বশেষ প্রশ্ন যেটি আমি সবকিছু উনি অনেক কথা বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছেন, গুছিয়ে বলেছেন। এখন কোনটা মা যুক্তি নির্ভর হয়েছে, লজিক্যাল হয়েছে সেটি আপনি বলুন। আপনার বিরুদ্ধে বা আপনারা যারা তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছিলেন, আপনাদের ৫ জনের বিরুদ্ধে এক ধরনের মামলা বা নানান অভিযোগ আনানো হয়েছে। দুর্নীতি, নকশা পরিবর্তন, টাকা আত্মসাৎ। আম এগুলোর বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমি স্পেসিফিক কোনো প্রশ্ন করলাম না। ওভারঅল আপনার কোনো বক্তব্য আছে কিনা খণ্ডন করতে পারবেন কিনা? জি, প্লিজ। আমার পরিষ্কার বক্তব্য যেটি, সেটি হচ্ছে, আমার আমলে আপনার আমরা শুধুমাত্র আগের উপাচার্য মহোদয় যে কাজগুলো শুরু করেছিলেন তার ধারাবাহিকতা আমরা মেনটেন করে গেছি। নকশা জি, পরিবর্তনের যে অভিযোগ, সেটি আগেই এই কর্মটি সম্পাদিত হয়েছে, সুতরাং এর দায় আমরা নেব না। এক। দ্বিতীয়ত, যে অর্থ তছরূপ অপচয় যার অভিযোগ করা হচ্ছে, সেগুলো আমার আমলের নয়। আমার সময় যেটা আমরা করেছি, প্রতিষ্ঠানের স্বার্থে আপনার কাজ যাতে থেমে না যায়, দীপুমণি যেহেতু বিমাতা সুলভ আচরণ করছিলেন, আমাদের অর্থ বন্ধ করে দিয়েছিলেন বরাদ্দ, যাতে এই কাজটি সম্পন্ন না হয়, এবং লোকজনকে উৎসাহিত করেছিলেন যাতে নানানভাবে আমাদের লেকপুল করা যায়। তার স্পেন্সার যারা, তার অনুগত যারা, এই বঙ্গবন্ধু পরিষদে যারা ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিংবা ছাত্রলীগে যারা ছিলেন, তাদের আপনার নানানভাবে প্ররোচিত করেছিলেন আমাদেরকে হ্যাকল করবার জন্য। আপনার তৎকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, তিনি একদিন এই প্রকল্প এলাকায় এসে সন্ধ্যার সময় চাঁদা চেয়েছিলেন। তো এটি আমার কানে যখন আসলো রাতের বেলা ১টার দিকে, আমি তৎক্ষণাৎ তাজহাট থানার তৎকালীন ওসি মহোদয়কে রাত ১:৩০টার সময় বাংলোতে ডাকলাম
এবং তাকে পার্সুয়েট করে আপনার পুলিশের যে ডায়েরি, প্রাথমিক যে মামলা রুজু করার যে প্রক্রিয়া, সেটি শুরু করেছিলাম। জি, এবং এই দৃষ্টান্ত আর কোনো বিশ্ববিদ্যালয়ে নেই যে সাহস করে কোনো উপাচার্য এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন। এবং আচ্ছা, আপনার এই যে অবস্থানটা আমাদের নেয়া, সেই কারণে দীপমণির দ্বারা উৎসাহিত হয়ে কিছু লোকজন, কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের কিছু লোক মিলে, অংশ মিলে তারা একটি তথাকথিত শ্বেতপত্র, মানে নিজেরা কতগুলো বয়ান তৈরি করার চেষ্টা করেছিলেন, আজগুবি কোনো ভিত্তি নেই, এবং সেইটাকে তিনি জি। আবার স্বীকৃতি প্রদান করার চেষ্টা করেছেন। আর যেই লোকগুলো এই কর্মকাণ্ডে যুক্ত ছিল তাদের প্রায় সবাই এখন আবু সাইদ হত্যা মামলার আসামি, কোনো না কোনো এখন ভাবে গ্রেফতার আছে। এখন আপনাদেরকে যদি মামলা ফেস করতে হয় সেটি আপনারা নিশ্চয়ই করতে পারবেন না? ডেফিনেটলি, আচ্ছা, ডেফিনেটলি আচ্ছা, আচ্ছা, কামহট। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন, আমারও দায় থেকে আপনাকে প্রশ্নগুলো করার, যেহেতু আমার নামও এসছে, যেহেতু আপনাকে আমরা কথা বলেছি, আপনার সাথে যোগাযোগ করেছি, আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে পারি কিনা, এনামুল কবির তিনি যে কথাগুলো বলেছেন আর সেই বিষয়ে আপনার কোনো যুক্তি আছে কিনা, আপনি খণ্ডন করতে পারবেন কিনা, সেই জন্য আপনার সাথে কথা বলা। আমার সর্বশেষ বলে অনেক কথাই এনামুল কবির বলেছেন। কিছু, কিছু প্রশ্ন আপনাকে আরেকটা করতে চাই। সেটি হচ্ছে আপনাকে আ এনজিওর ব্যাপারে কথা এসছে। আপনার সাবেক একজন ছাত্রী সম্ভবত, এবং পরবর্তীতে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সম্ভবত না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছেন তিনি। এবং তিনি কিছু অভিযোগ তুলেছেন, আপনি নিয়মিত ক্লাস নিতেন না এবং এনজিওর ব্যাপারটা, এনজিওর কাজ করতেন। আপনি বেশি ক্লাসের শেষের ১০ মিনিট এসে কোনরকম মাঝেমধ্যে ক্লাস করে যেতেন খুব তাড়াতাড়ি এবং নিয়মিত ক্লাসে ছিলেন না আরকি। সেই বিষয়ে কিছুটা অভিযোগ করেছেন আপনার সরাসরি ছাত্রী, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়েছেন তিনি। এই ব্যাপারে এটি খণ্ডন করা, এনজিওর ব্যাপারে, এনজিওর কাজ করা, কনসালটেন্সি করা, এই ব্যাপারে এনজিও আপনার কোনো বক্তব্য আছে কিনা? সম্পৃক্ততা যে বিষয়টি, সেটি হচ্ছে বাংলাদেশে আমি প্রথম এই এনজিও সেক্টরের উপরে এমসক-এসসি থিসিস রচনা করি, গবেষণা করি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড থেকে। তারপর আমি জি, পিএইচডি ডিগ্রি অর্জন করি, পিএইচডি সন্দর্ভ রচনা করি, এবং জি, পরবর্তীতে বাথ বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ স্কলারশিপ ও কমনওয়েলথ ফেলোশিপের অধীনে আমি পোস্ট জি, ডক্টরাল সম্পন্ন করি এই এনজিও বিষয়ে। তো সুতরাং জি। বাংলাদেশের এই ফিল্ডে আমি বলবো যে আমি প্রথম এবং আহ, সেরা বিশেষজ্ঞ। তো আমার এনজিও, এই এনজিও বিষয়ে? পড়াশোনার বিষয়টা, ব্যাকগ্রাউন্ডটা তিনি জানেন না, সেই জন্য তিনি মনে করেছেন যে আমি এনজিও কনসালটেন্সি করে বেরিয়েছি। নো, নট অ্যাজ কনসালটেন্ট, অ্যাজ এন এক্সপার্ট। আমি পড়াশোনা করেছি বিষয়টার উপর। দুটো গুলিয়ে ফেললে তো হবে না। স্যার, আর যে কনসালটেন্সি ক্লাসটা ওইভাবে নেওয়ার কথা করেছেন কি? বলেছেন, এটা এটা জি, আপনার আহ, উল্টোটাও হতে পারে। সংশ্লিষ্ট ছাত্রী হয়তো নিয়মিত ক্লাসে আসতেন না, সেটাও হতে পারে। এখন এত বছর পরে এসব প্রশ্ন আপনার তুলবার যে চেষ্টা, সেটিকে আমি অবশ্যই ডিসকারেজ করব না। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু আস্ক এনিথিং। আমি গণতন্ত্রে বিশ্বাসী, বাক স্বাধীনতায় বিশ্বাসী। তার মতো আমি ভৎসনা করার চেষ্টা করব না, আমি এনকারেজ করব। কোনো অসুবিধা নেই, প্রত্যেকের মূল্যায়ন করবার অধিকার আছে। ওকে, ওকে, তবে অ্যাজ আপনাকে ফার অনেক অ্যাজ আই এম কনসার্ন, আমি যখনই যে ক্লাস নেই সেটি জি, পরিপূর্ণভাবে নেয়ার চেষ্টা করি। কোনো কারণে অফিসিয়াল কোনো মিটিং বা ইয়ে থাকলে রিস্কেডিউল করে দিই, যে এই ক্লাসটি আচ্ছা, ওদিন হবে না, অন্যদিন হবে। এটা আহ, একটা রীতি। আচ্ছা, আচ্ছা, এটা হতেই পারে। আচ্ছা, আমি আর আর সকল বেশি প্রশ্ন, ছাত্রছাত্রী যে আপনারা পছন্দ করবে এমন কোনো কথা নেই, কারণও নেই। জি। সাংঘাতিক মাসুদ কামাল এবং মঞ্জুরুল আলম পান্না, এই বিষয়ে আপনি কিছু বলেছেন কিনা আমার ঠিক হ্যাঁ, তাদের আমি আমি বক্তব্য আমি তারা দেবেন। বলেছি, আমি আবারও বলতে চাই, তারা দুজন দেশের সবচাইতে জনপ্রিয় অ্যাঙ্কর, জি, এবং প্রায় প্রতিদিনই তারা তাদের সক্রিয়তা সপ্রমাণ করছে। এটি হ্যাঁ, বোধহয় হ্যাঁ, এটা ইনাম সাহেবের ঈর্ষার উদ্রেক করেছে। তার আচ্ছা, ভিউয়ার এই কোট আনকোট তার ভাষায় সাংঘাতিক। জি, এই জি, ব্যক্তিবর্গের আপনার যে তথাকথিত ভিউয়ারের বলেছেন। কোনো জি, আপনার আকাশ পাতাল অবস্থা এবং পার্থক্য, and they are জি, not in the same page.
ওকে, ওকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওই যে সব কথা নিয়ে আসলে আলোচনা করা এবং সব প্রশ্ন মতামত আপনাদের দেখানো যাচ্ছে না। দেখিয়েছি আমরা কিন্তু বলা যাচ্ছে না। তৌফিক বাবু লিখেছেন, "সব টাক মাথার মানুষই খারাপ হয় না।" ও বাপরে বাপ! দার্শনিক বক্তব্য দিয়েছেন সব না, না ঠিক আছে। চুলওয়ালা মানুষও বুদ্ধিমান হয় সেটা অসুবিধা নেই। আর বেশি আমি কথা বাড়াই না, ভিডিওটা আবার বড় হয়ে যাবে। এনামুল কবির সাহেবের ভিডিওটা বেশ বড় হয়েছে। বেশ অনেক কথা তিনি বলেছেন। বেশ তিনি কিছু কিন্তু কথা হুমকি বাদও দিয়ে গিয়েছে। রেখেছেন এর আগের ভিডিওতে যে তিনি সিরিজ করবেন। মোস্ট ওয়েলকাম। সিরিজ প্রয়োজনে হ্যাঁ, সারা সে বছর কথাটি ধরে বাস চলবে। কারণ সিরিজ এই চলছে তো বিষয়গুলো পাবলিক ডোমেইনে আসা না দরকার। উচিত। জি, জি, তার জি। কোনো গ্রিভেন্স আ থাকলে তিনি সেটা প্রকাশ করবেন এবং আমাদের কোনো বক্তব্য থাকলে আমরা রিবাফ দেব। কোনো সমস্যা নেই। তবে এই ধরনের ছড়াছড়ি কি ঠিক আছে স্যার Facebook, আমি তো YouTube মনে করি চ্যানেলে? আ এটাতে কোনো ক্ষতি নেই। কারণ হচ্ছে যত বেশি পরিমাণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, ধামাচাপা জি, না দেয়ার চেষ্টা করা হবে তত ভালো। জি, জি। আচ্ছা রুমি লিখেছেন, "ইসমাইল ভাই আপনি দেশে যেতে পারবেন। আপনার জন্য দেশে কি রেড অ্যালার্ট জারি করা হয়নি?" আচ্ছা সেটা আমি ঠিক বলতে পারি না এবং রেড অ্যালার্ট জারি করার কি আপনার কারণ সঙ্গে হতে তো পারে? আমার দেখা হয়েছে ঢাকায়। জি, আপনার একটি ঢাকায় ৫ দেখা তারা হয়েছে। হোটেলে। আমি খুব জি, 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 সারপ্রাইজড জি। হয়েছিলাম। আচ্ছা ধন্যবাদ দেখা হয়েছে। জি। সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে। সোনারগা আই রিমেম্বার। জি, 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 জি। তা আমি পরে চলে এসেছি। আমি ২ আগস্ট এসেছি। বিশেষ করে কানাডাতে, তারপরে আমেরিকা থেকে কানাডা চলে এসেছি। আচ্ছা আমরা আর বড় করি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে স্যার। আমি মনে হয় আপনার আর কোনো বক্তব্য থাকলে আপনি বলতে পারেন। না হলে আমি এখানেই আমরা যেটি শেষ করব। বলবো এনাম সাহেবের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করব। We জি, don't অবশ্যই। wish him ill. We জি, wish him আ well. And he's জি, most welcome to come up with any sort of discourse. Feel free. জি। আতাউস আতাউস তিনি বলছেন যে, কলিমুল্লাহ স্যার দয়া করে কথা বলা থামাবেন না। আচ্ছা যাই হোক বে বে এই কথাগুলো আমরা দেখিয়ে দিচ্ছি শুধু নিচ্ছি না। ধন্যবাদ আপনাদের সবাইকে দর্শক মন্ডলী আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এনামুল কবির সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি এগুলো প্রশ্নগুলো উত্থাপন করেছেন সেইজন্য সেইগুলোর ব্যাখ্যা আমাদের অধ্যাপক প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল কলিমুল্লাহ স্যার দিয়েছেন এবং তিনি এনামুল কবির সাহেব যেহেতু আগামীতে বলছেন যে তিনি ধারাবাহিক করবেন, ধারাবাহিক পর্বের এটি ২য় অথবা ৩য় পর্ব আপনার কাছে জানা আছে? এটি দ্বিতীয় এ পর্ব। দ্বি ২য় নাকি মানে যেটা আচ্ছা তিনি যেই বয়ানটার উপর ভিত্তি করে আমরা আজকে আলোচনা করলাম এটি তার জি, দ্বিতীয় পর্ব। জি। জি, এটি ২য় পর্ব। ধারাবাহিকভাবে যদি সেটি চলে স্যার আপনাকে আমরা স্মরণ করব। আপনি যুক্ত হয়ে যদি সেগুলোর আ খণ্ডন করতে চান আপনি করতে পারবেন। আমাদের সাথে যদি আপনার যুক্ত হতে ইচ্ছে হয়, আমি যুক্ত করে নেব আপনাকে। আপনি তখন আপনার প্রশ্নগুলো বলবেন, উত্তরগুলো বলবেন। তবে আপনি শেষ মুহূর্তে যে কথাটি বলেছেন এনামুল কবির সাহেবের সুস্বাস্থ্য আপনি কামনা করেছেন। এটি আমরাও অবশ্য তার সুস্বাস্থ্য কামনা করি। তবে তিনি চমৎকারভাবে কথা বলেন কিন্তু এটা কিন্তু সত্য। সুন্দর করে কথা বলতে পারেন। যেভাবে বলেন এখন আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এনামুল কবির সাহেবের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ।